আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান শোমা। শেষ হয়ে আসছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা পাল্টা শুল্কের কার্যকারিতার মেয়াদ। নয়া শুল্ক যাতে কার্যকর না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। এ সকল আলোচনায় এরই মধ্যে অনেক দেশ ভালো অগ্রগতিও করেছে। জানা গেছে বাংলাদেশ এই সংক্রান্ত আলোচনাকে বেশ গুরুত্ব দিয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। ৩ জুলাই ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশ দলের। পরবর্তী বৈঠক হতে পারে ৯ জুলাই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে তারা আশাবাদী। তারা আশা করছেন যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি থেকে ভালো ছাড় পাবে বাংলাদেশ। তিনি জানিয়েছেন, বাংলাদেশও যুক্তরাষ্ট্রকে যতদূর সম্ভব শুল্ক ছাড় দেবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে গড়ে 15% শুল্ক দিয়ে গত ৩ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক অবিশ্বাস্যভাবে বাড়িয়েছেন। বাড়তি 37% শুল্ক আরোপ করা হয়। এতে মোট রপ্তানি শুল্কের পরিমাণ দাঁড়ায় 52%। বিশ্বের আরও বহু দেশে রপ্তানিতে এমন শুল্ক আরোপ করা হয়। এতে সারা বিশ্বে বাণিজ্য এবং অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যাপক সমালোচনার মুখে ৯ এপ্রিল নয়া শুল্ক নীতি ৩ মাসের জন্য স্থগিত করেন ডোনাল্ড ট্রাম্প। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের গণহত্যা বিশ্ববাসীর কাছে তুলে ধরে জাতিসংঘ মানবাধিকার প্রতিবেদন। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে এটি একটি দলিল হয়ে রয়েছে। স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ এবং আওয়ামী লীগের ক্যাডাররা হত্যা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসামিদের বিচারে জাতিসংঘ প্রতিবেদন বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অন্যান্য সংস্কারের চেয়ে মানবাধিকার প্রতিবেদন বাস্তবায়ন সরকারের ১ নম্বর এজেন্ডা হওয়া উচিত বলে মত দিয়েছেন তারা। রিপোর্ট করছেন এমরুল কায়েস। নৃশংস গণহত্যা চালালেও শেষ অবধি ক্ষমতা টেকাতে পারেনি স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। জুলাই গণ অভ্যুত্থানের তোড়ে ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার কর্তৃক চালানো গণহত্যার স্বাধীন তদন্তে ইতিহাসে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো জাতিসংঘের সাহায্য চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে গেল বছর সেপ্টেম্বরে বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। দীর্ঘ ১ মাস বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন স্থান থেকে তথ্য জোগাড় করে মিশন। তদন্ত কাজ চলে ৫ মাস। চলতি বছর ফেব্রুয়ারি মাসে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এতে বলা হয়, সরকারের শীর্ষ ব্যক্তির নির্দেশে বিক্ষোভ দমাতে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বিচারে হত্যা, গ্রেপ্তার ও নির্যাতন করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ১,৪০০ জনের বেশি মানুষকে হত্যা করা হয়। তাদের বেশিরভাগই নিহত হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে। প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু। কয়েক হাজার মানুষ আহত হলেও তাদের চিকিৎসা নিতে বাধা দেয় সরকার। পুলিশের ইচ্ছাকৃত গুলিতেই নিহত হন শহীদ আবু সাইদ। ক্ষমতায় থাকতেই সাবেক সরকার সহিংস পথ ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা করে বলে প্রতিবেদনে বলা হয়। একটা রাজনৈতিক সরকার কতটা স্বৈরাচারী হয়ে উঠেছিল জাতিসংঘের প্রতিবেদন সেটা সঠিকভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। এদিক থেকে প্রতিবেদনটি একটা দলিল বলে মনে করেন তিনি। একটা পলিটিক্যাল লিডারের সময় যদি এটা হয়, ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি, এটা এবং যা যা ক্রাইম হয়েছে, যারা এজেন্সিগুলো ছিল, পুলিশ, র্যাব, ট্যাব, অনেক কিছু আইডেন্টিফাই করছে। এই পুরো রিপোর্টটা বাস্তবায়ন করার দরকার ছিল। এটা আমার মতে এটা নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত ছিল ইন্টারিম সরকারের। আমরা এখন ইলেকশনের দিকে যাচ্ছি। গণতন্ত্র আসবে না শুধু তুমি ইলেকশন করে, এটা ব্যালট ডেমোক্রেসি। কিন্তু গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে এটা অথরিটেরিয়ান রুলার হয়ে গেল। সে যা করে গেছে 16 বছরে, এটা কোনো নজিরবিহীন। তো এটা যেন আবার না হয়, আবার যেন ফ্যাসিজম ফেরত না আসে, এইটা সবাইকে আমাকে অ্যাড্রেস করতে হবে। শেখ হাসিনা সহ অপরাধীদের বিচারের ক্ষেত্রে মানবাধিকার প্রতিবেদন আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে কাজ করবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষক আবু সালেহ মোহাম্মদ ইউসুফ। অলরেডি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, সুতরাং এই রিপোর্টটা এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে এবং একই সাথে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যে মানবাধিকার ভায়োলেশন হয়েছে এটা একটা বৃহৎ স্বীকৃতি।
সুতরাং আমরা এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন ওঠার ক্ষেত্রে বা কোনো আলোচনার ক্ষেত্রে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটাকে একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে আমরা দেখাতে পারবো যে হ্যাঁ এই রিপোর্টটার মাধ্যমে এটার একটা নিরপেক্ষ এবং সর্বজন গ্রহণযোগ্য সংস্থা জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টটা দিচ্ছে। সুতরাং এইটা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট হিসেবে কাজ করবে আমাদের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করানোর জন্য। অপরাধীদের বিচারের পাশাপাশি বিচার খাতের সংস্কার সহ জাতীয় মানবাধিকার কমিশন আইন সংশোধনের পরামর্শ দেয় জাতিসংঘ। হত্যা, গুম, খুনে জড়িত থাকায় র্যাব ও এনটিএমসিকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশও ছিল প্রতিবেদনে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। পাকিস্তানের করাচিতে একটি 6তলা আবাসিক ভবন ধসে 12 জন নিহত হয়েছে, আহত আরও 8 জন। 25 থেকে 30 জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। এই ঘটনায় ভবনের বাসিন্দারাই দায়ী দাবি করেছে কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান এখনও চলছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। নিহতদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন মহিলা, 1 জন শিশু। প্রত্যক্ষদর্শী জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার ভোর 6টা থেকে কিছুক্ষণ পরপর ভবনটিতে কম্পন অনুভূত হতে থাকে। এরপর সকাল 10টা নাগাদ হঠাৎ ভবনটি ধসে যায়। এ ঘটনায় ভবনটির বাসিন্দাদের দোষারোপ করেছেন করাচি কমিশনার হাসান নাকভি। তিনি জানিয়েছেন ভবনটি বসবাসের অনুপযুক্ত এবং বিপজ্জনক হয়ে উঠেছিল। তবে বারবার নোটিশ দেওয়ার পরও ভবনটি ছাড়তে রাজি হয়নি অধিবাসীরা। তিনি আরও জানান, এই পরিত্যক্ত ভবনগুলোতে বসবাসকারীরা তাদের জীবনে গুরুতর ঝুঁকি নিয়ে বাস করছেন। দুর্ভাগ্যবশত প্রশাসন তাদের জোর করে তাদের বাড়ি থেকে সরিয়ে দিতে পারে না। ক্রিকেট। প্রেমাদাসায় লঙ্কানদের আটকানোর পথ খুঁজছে বাংলাদেশ। ব্যাটিং ভরাডুবির প্রদর্শনী দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে বিকল্প নেই এই জয়ের। ওপেনার তানজিদ হাসান তামিমও মনে করছেন সেট হয়েও লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতায় ডুবেছে দল। কলম্বোয় বিকেল 3টায় শুরু হবে এই ম্যাচটি। মনির হোসেন খানের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে ক্রান্তিকাল চলছে। সাফল্যের খোঁজে বিসিবি নেমেছে অধিনায়ক বদলের মিউজিক্যাল চেয়ার খেলায়। তাতে সাফল্য আসছে না মোটেও, উল্টো রথে চড়ে ব্যর্থতার পাল্লা হচ্ছে ভারী। দলে নেই শৃঙ্খলা, নেই পরিকল্পনা। লঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে যার জ্বলন্ত প্রমাণ। বোলারদের সাজানো বাগান তছনছ করেছেন ব্যাটসম্যানরা। মাত্র 5 রানে 7 উইকেট হারানোর ক্ষত সারার নয়। ওপেনার তানজিদ তামিম কোনো অজুহাত দেননি, সরাসরি দায় স্বীকার করে নিলেন। 50 করেও নিজেকে রাখলেন ব্যর্থদের মিছিলে। লঙ্কার উইকেটে কিভাবে খেলতে হবে পথটা জানা, তবে জানা পথে পথ চলাই বড় চ্যালেঞ্জ টাইগারদের। আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। শ্রীলঙ্কার স্বর্ণ সময়ের অন্যতম বড় তারকা সনৎ জয়সূরিয়া ঘুরে দাঁড়ানোর মন্ত্র দিচ্ছেন তরুণ সিংহলীদের। চিরচেনা উইকেট, প্রথম ম্যাচে জয়, আত্মবিশ্বাসে টইটুম্বুর দল। বিশ্বাসের পালে হাওয়ার চেষ্টা মাতারা হারিকেনের। Anything can happen in cricket. চারিত আসালাঙ্কা ও কুশল মেন্ডিসকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ বলতে পারেন। শেষ কিছু ম্যাচে তারা দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে আমরা স্ট্রাগল করছিলাম, আসালাঙ্কা সেঞ্চুরি করেছে। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুতেই 4 উইকেট হারানোর পর আবারও সেঞ্চুরি করেছে। বোলিংয়ে হাসারাঙ্গার স্পেলটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। চাপের মুখে এমন খেলা দলের জন্য শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ী। So Janit Lianage's catch. টাইগারদের প্রথম ম্যাচের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন, তবে দলের দুঃসময়ে পরিবর্তন হবে কিনা সেই প্রশ্ন ক্রিকেট ভক্তদের। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।